আহ্বান বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের বিশাল সমাহার। অডিও বুক লিসেনিং, আন্ডারস্ট্যান্ড অ্যান্ড অ্যাপ্লাই। মাই ডিয়ার অডিয়েন্স, আপনাদের সামনে নিয়ে এলাম আরও একটি বেস্টসেলার আত্মোন্নয়নমূলক বইয়ের অডিও। উন্নত চিন্তায় অর্থবৃত্ত ও সফলতা অর্জন বিষয়ক বই থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, লিখেছেন নেপোলিয়ন হিল, আর কণ্ঠ দিচ্ছি আমি মোহাম্মদ রমিজ শেখ। শুরু হচ্ছে থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ। ভূমিকা। এ বইয়ের প্রতিটি অধ্যায়ে টাকা তৈরির যে গোপন কথা বলা হয়েছে তা ৫ শতাধিকেরও বেশি মানুষকে ধনবান করেছে। এ মানুষগুলোকে আমি দীর্ঘ সময় ধরে পর্যবেক্ষণ করেছি। এ সিক্রেটটি আমার মনোযোগ কাড়ে অ্যান্ড্রু কার্নেগি দ্বারা, শিকি শতাব্দীরও আগে। প্রিয় দর্শন, বুড়ো স্কটম্যানটি আমার মস্তিষ্কে অজান্তেই প্রবেশ করে যান। তখন আমি বালক মাত্র। তিনি তখন তার চেয়ারে বসেছিলেন। ঝিকমিক করছিল চোখ, আমাকে সতর্কভাবে লক্ষ্য করছিলেন, দেখতে যে তিনি আমাকে যা বলেছেন তার গুরুত্ব বুঝবার মতো যথেষ্ট মগজ আমার রয়েছে কিনা। তিনি যখন দেখলেন আমি তার আইডিয়াটি ধারণ করতে পেরেছি, জানতে চাইলেন ২০ বছর কিংবা তার চেয়েও বেশি সময় ধরে আমি নিজেকে প্রস্তুত করতে পারবো কিনা সেই জগতে এবং সেই বাগী পুরুষদের মাঝে প্রবেশ করার জন্য, যারা কোনো রকম সিক্রেট ছাড়াই ব্যর্থতার মাঝ দিয়ে চালিত করেছেন জীবন। আমি বললাম আমি পারবো, এবং মিস্টার কার্নেগির সহায়তায় আমি আমার প্রতিশ্রুতি রক্ষা করেছিলাম। এ বইতে সেই সিক্রেট বা গোপনীয়তার কথা রয়েছে যেখানে সহস্রাধিক মানুষের প্র্যাকটিক্যাল টেস্ট গ্রহণ করা হয়েছে, জীবনের প্রতিটি দিক ছুঁয়ে দেখা হয়েছে। এটি ছিল মিস্টার কার্নেগির আইডিয়া, সেই ম্যাজিক ফর্মুলা যা তাকে অপরিসীম ধন সম্পদ দিয়েছে। তিনি সেই সব লোকের কাছাকাছি গেছেন যাদের অনুসন্ধান করার সময় নেই যে লোকে কিভাবে অর্থ বানায়, এবং তার আশা ছিল আমি ফর্মুলাটি নারী পুরুষের অভিজ্ঞতা দ্বারা পরীক্ষা করতে সক্ষম হব। এই ফর্মুলার গভীরতা বা সম্পূর্ণতা হাতে কলমে দেখিয়ে দিতে পারব। কার্নেগি সাহেব বিশ্বাস করেছিলেন ফর্মুলাটি সকল পাবলিক স্কুল এবং কলেজে শেখানো উচিত, এবং তার মতে এটি সঠিকভাবে শেখানো হলে গোটা শিক্ষা ব্যবস্থায় একটি বিপ্লব ঘটে যাবে এবং স্কুলে যে সময় অতিবাহিত করা হয় তার চেয়ে অর্ধেক সময় ব্যয় করলেই চলবে। এ বইতে বিশ্বাস নিয়ে যে অধ্যায়টি আছে তাতে আপনি পাঠ করবেন বিখ্যাত ইউনাইটেড স্টেটস স্টিল কর্পোরেশনের আশ্চর্য কাহিনী। মিস্টার কার্নেগির ফর্মুলা অনুসরণ করেই প্রতিষ্ঠানটি দানবীয় রূপ ধারণ করে। এক তরুণ তার এ ফর্মুলায় বিশ্বাস করেছিলেন। তার নাম চার্লস এম শোয়াব। কার্নেগির ফর্মুলা অনুসরণ করে তিনি বিশাল ধন সম্পদের মালিক হন, এবং তার সম্পত্তির মূল্য $৬০০ মিলিয়ন। ২০ বছরের প্র্যাকটিক্যাল টেস্টিংয়ের আগেই সিক্রেটটি তুলে দেওয়া হয় সহস্রাধিক নারী পুরুষের হাতে, যারা এটি ব্যবহার করে ব্যক্তিগতভাবে লাভবান হয়েছেন। কেউ টাকা পয়সাও কামিয়েছেন, আবার অনেকে এটির ব্যবহারের মাধ্যমে সংসারে ফিরিয়ে এনেছেন শান্তি। এক পাদ্রী সিক্রেটটি এতটাই সফলভাবে ব্যবহার করেন যে তার বাৎসরিক আয় হতো $7,5,00,000। সিনসিনাটির এক দর্জি প্রায় দেউলিয়া হয়ে যাচ্ছিল ব্যবসায়। সে ফর্মুলাটি পরীক্ষা করে, তার ব্যবসা আবার প্রাণ ফিরে পায় এবং এর মালিকরা প্রচুর অর্থ উপার্জন করে। মিস্টার ন্যাশ মারা গেছেন, কিন্তু এখনও তার ব্যবসা দিব্যি চলছে। এক্সপেরিমেন্টটি এতই চমৎকার ছিল যে খবরের কাগজ এবং পত্রিকাগুলো $মিলিয়ন পাবলিসিটি করেছিল। আমি সিক্রেটটি জেনিংস ব্যান্ডলফকে বলেছিলাম সে কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করার পরপরই। সে ফর্মুলাটি এতটাই সফলভাবে ব্যবহার করে যে বর্তমান তৃতীয়বারের মতো কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হয়েছে, এবং হোয়াইট হাউসে যাওয়ারও একটি চমৎকার সুযোগ হয়েছে। লা সাল্লে এক্সটেনশন ইউনিভার্সিটিতে অ্যাডভার্টাইজিং ম্যানেজার হিসেবে কাজ করার সময় আমি ইউনিভার্সিটির প্রেসিডেন্ট জে জি চ্যাপলিনের সঙ্গে দেখা করি।
ওই সময় বিশ্ববিদ্যালয়টি তেমন নামকরা ছিল না, তবে তিনি ওই ফর্মুলাটি ব্যবহার করার পরে লা সাল্লে হয়ে ওঠে দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়। আমি যে সিক্রেটটির কথা বলছি তা এই বইতে 50-এর অধিকবার বলা হয়েছে, তবে সরাসরি কিছু বলা হয়নি, বিশেষ কোনো নামেও একে উল্লেখ করা হয়নি। মিস্টার কার্নেগিও আমাকে এভাবেই বলেছিলেন, তবে দোজ হু আর রেডি অ্যান্ড সার্চিং ফর ইট লেখাই এই সিক্রেটটির বিষয়ে সরাসরি আলোচনা করা হয়েছে। তবে আপনি যদি এই গোপনীয়তা বা ফর্মুলাটি ব্যবহার করতে প্রস্তুত থাকেন, তাহলে এটিকে আপনার নিজেরই চিনে নিতে হবে, কারণ প্রতিটি অধ্যায়েই এর উল্লেখ রয়েছে। আমি নিজেই বলে দিতে পারতাম, তাহলে এটি আপনাকে আবিষ্কারের আনন্দ থেকে বঞ্চিত করত। আমি যখন বইটি লিখছিলাম, আমার নিজের ছেলে তখন সে কলেজের প্রথম বর্ষ শেষ করেছে। একদিন পাণ্ডুলিপির দ্বিতীয় অধ্যায়টি তুলে নিয়ে পড়ে এবং নিজেই সিক্রেটটি আবিষ্কার করে ফেলে। সে তথ্যটি এত চমৎকারভাবে কাজে লাগায় যে খুব ভালো বেতনের একটি চাকরি পেয়ে যায়। ওর গল্প দ্বিতীয় অধ্যায়ে সংক্ষেপে বলা হয়েছে। আপনি যখন বইটি পড়বেন তখন হয়তো এটাকে পাত্তা নাও দিতে পারেন, কারণ বইটির শুরুতে প্রচুর প্রতিশ্রুতির কথা বলা হয়েছে। তবে আপনি যদি হতাশ হন, জীবনের প্রতি পদক্ষেপে কাঠিন্যের মুখোমুখি হয়ে থাকেন, চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন, অসুস্থতা আপনাকে গ্রাস করেছে, সেক্ষেত্রে আমার ছেলে যে ফর্মুলার কথা বলেছে তা কাজে লাগিয়ে হতাশার মরুতে আশার মরুদ্যান দেখতেও পারেন। আপনি আসলে যার অনুসন্ধান করছেন। এই সিক্রেটটি প্রেসিডেন্ট উডরো উইলসন দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহার করেছিলেন। যারা যুদ্ধ করছিল সেই প্রতিটি সৈনিককে এই সিক্রেটটির কথা বলা হয় তাদের ট্রেনিংয়ের সময়। প্রেসিডেন্ট উইলসন আমাকে বলেছেন, যুদ্ধের জন্য ফান্ড তুলতে এই সিক্রেটটি একটি শক্তিশালী ফ্যাক্টর হিসেবে কাজ করেছিল। 20 বছরেরও আগে শ্রদ্ধেয় ম্যানুয়েল এল বুয়েজন এই সিক্রেটটি ব্যবহার করে তার লোকদের জন্য স্বাধীনতা এনে দেন। তিনি ফিলিপাইনকে স্বাধীন করেন এবং মুক্ত রাষ্ট্রটির প্রথম প্রেসিডেন্টের পদ অলঙ্কৃত করেন। এই সিক্রেটটির একটি মজার বিষয় হলো, যারা একবার এটি জেনে গিয়ে ব্যবহার করেছেন এবং বারবার সফল হয়েছেন, তারা আর কোনোদিন ব্যর্থ হতে চাননি। আমার কথা বিশ্বাস না হলে যারা এটি ব্যবহার করেছেন তাদের নামগুলোতে একবার চোখ বুলালেই আর অবিশ্বাস থাকবে না। যে সিক্রেটটির কথা আমি বলছি তা টাকা দিয়ে কেনা যায় না, এ অমূল্য। তবে যারা এর খোঁজ করবে না তারা এটির সন্ধানও পাবে না। এর সঙ্গে শিক্ষার কিন্তু তেমন কোনো সম্পর্ক নেই। আমার জন্মের বহু বছর আগে টমাস আলভা এডিসন এই সিক্রেটটি পেয়ে যান এবং এটি বুদ্ধিদীপ্ত উপায়ে ব্যবহার করে হয়ে ওঠেন বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ বিজ্ঞানী, যদিও তিনি মাত্র 3 মাস স্কুলে পড়াশোনা করেছিলেন। এই সিক্রেট জেনে যান মিস্টার এডিসনের এক বিজনেস সহযোগী। তিনি বছরে মাত্র $1100 আয় করতেন, কিন্তু সিক্রেটটি জানার পরে তিনি বিপুল বিত্ত বৈভবের অধিকারী হন এবং তরুণ অবস্থাতেই ব্যবসা থেকে অবসর নেন। এর গল্প প্রথম অধ্যায়েই আপনারা পাবেন। তখন বুঝতে পারবেন ধনী হওয়া আপনার নাগালের বাইরে নয়। আপনি যা হতে চান এখনও তা হতে পারবেন। পাবেন অর্থ, খ্যাতি, স্বীকৃতি এবং সুখ। আমি এসব কথা জানলাম কি করে? এই বই পড়া শেষ করার আগেই আপনি জবাব পেয়ে যাবেন। জবাবটি আপনি প্রথম অধ্যায়ে পেতে পারেন, আবার শেষ অধ্যায়েও এর উত্তর থাকতে পারে। আমি যখন 20 বছরের অনুসন্ধান চালাচ্ছিলাম, যে কাজটি নিয়েছিলাম মিস্টার কার্নেগির অনুরোধে, আমি তখন শতাধিক সুপরিচিত মানুষকে বিশ্লেষণ করি, যাদের বেশিরভাগই স্বীকার করেছিলেন তারা কার্নেগি সিক্রেট অবলম্বন করেই বিপুল ধন সম্পদের মালিক হয়েছেন। এদের মধ্যে রয়েছেন 1 নম্বরে হেনরি ফোর্ড, 2 নম্বর জন ওয়ানমেকার, 3 নম্বর জর্জ এস পার্কার, 4 নম্বর হেনরি এল ডোহার্টি, 5 নম্বর জর্জ ইসম্যান্ড, 6 নম্বর জর্জ ডব্লিউ ডেভিস, 7 নম্বর উইলবার রাইট, 8 নম্বর ডক্টর স্টার জর্ডান, 9 নম্বর চার্লস এস সোয়াফ, 10 নম্বর ডক্টর ফ্রাঙ্ক গুনশালাস, 11 নম্বর কিং জিলেট, 12 নম্বর বিচারপতি ড্যানিয়েল টি রাইট, 13 নম্বর টমাস আলভা এডিসন, 14 নম্বর এফ ডব্লিউ উইলওয়ার্থ,
15 নম্বর এডওয়ার্ড এ ফিলিনি, 16 নম্বর আর্থার ব্রিসবেন, 17 নম্বর WM হাওয়ার্ড ট্যাফট, 18 নম্বর এডওয়ার্ড বক, 19 নম্বর এলবার্ট গ্যারি, 20 নম্বর জন প্যাটারসন, 21 নম্বর স্টুয়ার্ট অস্টিন উইয়ার, 22 নম্বর জর্জ আলেকজান্ডার, 23 নম্বর জেনিংস র্যান্ডলফ, 24 নম্বর ক্লারেন্স জরো, 25 নম্বর উইলিয়াম রিগলেন জুনিয়র, 26 নম্বর জেমস জে হিল, 27 নম্বর স্টাটলার, 28 নম্বর সাইরাস কে কার্টিস, 19 নম্বর থিওডর রুজভেল্ট, 30 নম্বর এলবার্ট হাবার্ট, 31 নম্বর উইলিয়াম জেনিংস ব্রায়ান, 32 নম্বর ওডগেন আরশুর, 33 হ্যারিস উইলিয়ামস, 34 নম্বর ড্যানিয়েল উইলার্ড, 35 র্যালফ উইক্স, 36 জন রকফেলার, 37 ফ্র্যাঙ্ক ভ্যান্ডারলিফ, 38 কর্নেল রবার্ট বলার, 39 এডউইন বার্নেস, 40 নম্বর উইড্রো উইলসন, 41 নম্বর লুথার বোরব্যাঙ্ক, 42 নম্বর ফ্র্যাঙ্ক মুনশে, 43 নম্বর আলেকজান্ডার গ্রাহাম বেল, 44 নম্বর জুলিয়াস রোজেনওয়াল্ড, 45 নম্বর ডক্টর ফ্র্যাঙ্ক কেরেন, 46 জেসি চ্যাপলিন, 47 নম্বর আর্থার ন্যাশ। যে শতাধিক বিখ্যাত আমেরিকান রয়েছেন যারা কার্নেগি সিক্রেট ব্যবহার করে সফল হয়েছেন, তাদের একটি ভগ্নাংশ মাত্র এখানে উল্লেখ করা হলো। আমি এমন কোনো লোকের কথা শুনিনি যারা সিক্রেটটি ব্যবহার করেও সাফল্য অর্জন করেননি। বইটি পড়ার সময় স্মরণ রাখবেন, এখানে শুধু ফ্যাক্টস দেওয়া হয়েছে, এটি কোনো ফিকশন নয়। আর প্রথম অধ্যায় শুরু করার আগে ছোট্ট একটি পরামর্শ দিই, যা কার্নেগির সিক্রেটকে চেনার জন্য ক্লু হিসেবে কাজ করতেও পারে। আর তা হলো, যারা জীবনে অনেক কিছু অর্জন করেছেন, ধনী হয়েছেন, তারা কিন্তু সকলেই একটি আইডিয়া দিয়ে কাজ শুরু করেছিলেন। আপনারা যদি সিক্রেটটি জানার জন্য প্রস্তুত থাকেন, যদিও আমার ধারণা এর অর্ধেক আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, আর বাকি অর্ধেক আপনারা বুঝতে বা চিনতে পারবেন যে মুহূর্তে এটি আপনাদের মন বা মস্তিষ্কে পৌঁছাবে, ঠিক সেই মুহূর্তে। লেখক লেখকের প্রতি শ্রদ্ধাঞ্জলি। আমেরিকার বিখ্যাত নেতাদের পক্ষ থেকে শ্রদ্ধা। থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ প্রকাশের 25 বছর পূর্তি। এটি নেপোলিয়ন হিলের 9তম গ্রন্থ। বইটি রচিত হয়েছে তার বিখ্যাত সাফল্যের আইন কানুন দর্শনের উপর ভিত্তি করে। তার কাজ এবং লেখার অর্থ শিক্ষা, রাজনীতি এবং সরকারের উচ্চ পর্যায়ের বিখ্যাত মানুষজন প্রশংসা করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট, ওয়াশিংটন ডিসি, প্রিয় মিস্টার হিল, আমি আপনার ল অফ সাকসেস ধর্মী টেক্সট বইগুলো পাঠ শেষ করেছি এবং এই দর্শন নিয়ে আপনি যে চমৎকার কাজ করেছেন তার প্রশংসা না জানিয়ে পারলাম না। এটি দেশের প্রতিটি রাজনীতিবিদদের কাজে লাগবে। যে 17টি নীতির উপর আপনার শিক্ষার ভিতগুলো গড়ে উঠেছে তা তারা আত্মীকৃত করতে পারলে তাদের লাভই হবে। এ বইতে এমন চমৎকার কিছু উপাদান রয়েছে যা প্রতিটি রাজনীতিবিদদের দৈনন্দিন জীবনের পাথেয় হয়ে থাকবে। একান্ত আপনার উইলিয়াম ট্যাফট, সাবেক প্রেসিডেন্ট এবং মার্কিন যুক্তরাষ্ট্রের সাবেক প্রধান বিচারপতি। প্রখ্যাত মার্কিন শ্রমিক নেতা। মিস্ট্রি অব দ্য ল অফ সাকসেস দর্শনকে ব্যর্থতার বিরুদ্ধে ইন্স্যুরেন্স পলিসির সমান বলে ভেবে নেওয়া যায়। স্যামুয়েল গম্পার্স। 5 and 10 সেন্ট স্টোরের রাজ্য। সাফল্যের আইন কানুন দর্শনের 17টি মৌলিক তত্ত্বকে ব্যবহারের মাধ্যমে আমরা বেশ কিছু সফল স্টোরের একটি চেইন গড়ে তুলতে সমর্থ হয়েছি। এ কথা বললে অত্যুক্তি হবে না যে উইলওয়ার্থ ভবনটিকে এই তত্ত্বগুলোর মনুমেন্ট বলা চলে। F.W. উইলওয়ার্থ। বিখ্যাত স্টিমশিপ ম্যাগনেট। আপনার ল অফ সাকসেস পড়ে আপনার প্রতি দায়বদ্ধ হয়ে পড়েছি। এ দর্শন যদি 50 বছর আগে আমার জানা থাকতো, তাহলে অর্ধেক সময়ের মধ্যে আমি এ পর্যন্ত যা অর্জন করেছি তা করে ফেলতে পারতাম। আমি আন্তরিকভাবে আশা করি বিশ্ব আপনার এ দর্শন আবিষ্কার করবে এবং আপনাকে পুরস্কৃত করবে। রবার্ট ডলার।
একজন মার্চেন্ট প্রিন্স। আমি জানি আপনার সফল হওয়ার 17টি মৌলিক উপায় অতি চমৎকার, কারণ গত 30 বছর ধরে আমি এগুলো আমার ব্যবসায় প্রয়োগ করে চলেছি। জন ওয়ানা মেকার, বিশ্বের বৃহত্তম ক্যামেরা নির্মাতা। আমি জানি আপনার ল অফ সাকসেস নিয়ে পৃথিবীর অনেক উপকার করেছেন। জর্জ ইস্টম্যান, প্রখ্যাত বিজনেস চিফ। আমি যেটুকু সাফল্য অর্জন করে থাকি না কেন তার সব কিছুর জন্য কৃতজ্ঞ আপনার ল অফ সাকসেসের 17টি মৌলিক নিয়মনীতির প্রতি আমি আপনার প্রথম ছাত্র হতে পেরে সম্মান বোধ করছি। WM রিগ্যান জুনিয়র। অধ্যায় 1, সূচনা, চিন্তার শক্তি। 30 বছর আগে এডুইন সি বার্নেস আবিষ্কার করেন মানুষ যে সত্যি ভাবে এবং সমৃদ্ধি লাভ করে কথাটি কতটা সত্যি। তবে তার এই আবিষ্কার এক বসাতে আসেনি। অল্প অল্প করে তিনি বিষয়টি উপলব্ধি করেছিলেন, শুরু করেছিলেন বিখ্যাত এডিসনের ব্যবসায়ী সহযোগী হওয়ার তীব্র বাসনা নিয়ে। বার্নেসের আকাঙ্ক্ষা বা বাসনার একটা বৈশিষ্ট্য ছিল সুনির্দিষ্ট। তিনি এডিসনের সঙ্গে কাজ করতে চেয়েছিলেন তার জন্য নয়। যখন এই আকাঙ্ক্ষা বা তাড়না তার মনের মধ্যে প্রথম খেলে যায়, এটিকে নিয়ে কাজ করার মতো অবস্থানে তিনি ছিলেন না। তার সামনে দুটি কঠিন সমস্যা ছিল। প্রথমত, মিস্টার এডিসনের সঙ্গে তার কোনো জানাশোনা ছিল না। দ্বিতীয়ত, নিউ জার্সির অরেঞ্জে যাওয়ার ট্রেন ভাড়া তার কাছে ছিল না। এসব সমস্যা এরকম বাসনা চরিতার্থ করার ক্ষেত্রে বেশিরভাগ মানুষকেই নিরুৎসাহিত করে তুলতে, কিন্তু বার্নেস ছিলেন ভিন্ন ধাতুতে গড়া। বার্নেসের বাসনা কোনো সাধারণ কিছু ছিল না। তিনি এতটাই দৃঢ় সংকল্পবদ্ধ ছিলেন যে শেষে সিদ্ধান্ত নেন হাল না ছেড়ে বরং ব্লাইন্ড ব্যাগেজ ভ্রমণ করবেন। এর মানে হলো তিনি মালবাহী রেলগাড়িতে চড়ে ইস্ট অরেঞ্জে গিয়েছিলেন। তিনি মিস্টার এডিসনের গবেষণাগারে পৌঁছে ঘোষণা করেন আবিষ্কর্তার সঙ্গে বাণিজ্য করার মানুষে এখানে এসেছেন। বার্নেসের সঙ্গে সেই প্রথম সাক্ষাৎকারের বিষয়ের পরে মিস্টার এডিসন বলেছেন, সে আমার সামনে দাঁড়িয়েছিল, দেখতে লাগছিল নিতান্তই একজন ভবঘুরের মতো। তবে ওর চেহারার অভিব্যক্তিতে আমি এমন কিছু দেখতে পেয়েছিলাম যেটার মাধ্যমে পরিষ্কার বোঝা যাচ্ছিল যে সে যা পেতে এসেছে তা পাবার বিষয়ে বদ্ধপরিকর। মানুষের সঙ্গে দীর্ঘ সময় কাজ করার অভিজ্ঞতা থেকে আমি জানতে পারতাম, কোনো মানুষ যখন কোনো কিছু গভীরভাবে পেতে চায়, সে তা পাবার জন্য গোটা জীবন বাজি রাখতে পারে এবং সে অবশ্যই তা অর্জন করে। সে যা চাইছিল আমি তা পাবার জন্য তাকে সুযোগ করে দিই, কারণ আমি দেখতে পাচ্ছিলাম ও যা চাইছে তা না পেয়ে ছাড়বে না। সে তার মন ঠিক করে ফেলেছিল এবং এ বিষয়ে ছিল অত্যন্ত দৃঢ় প্রতিজ্ঞ। পরবর্তী ঘটনা প্রবাহ এটাই প্রমাণ করে যে আমি ওকে চিনতে ভুল করিনি। প্রথম সাক্ষাৎকারেই কিন্তু এডিসনের সঙ্গে পার্টনারশিপটি পেয়ে যাননি বার্নেস। তবে এডিসনের অফিসে কাজ করার সুযোগ লাভ করেন তিনি, যদিও বেতন ছিল অতি অল্প। কিন্তু এটা তাকে সুযোগ দেয় নিজের পণ্যদ্রব্য তার পার্টনারকে প্রদর্শিত করার। কয়েক মাস চলে যায়। দৃশ্যত বার্নেস তখন তার প্রত্যাশিত লক্ষ্যের ধারে কাছেও পৌঁছাতে পারেননি, যেটির জন্য তিনি নিজের মনকে প্রস্তুত করেছিলেন সুনির্দিষ্ট প্রধান লক্ষ্য হিসেবে। মনোবিজ্ঞানীরা যথার্থই বলেছেন, যখন কেউ কোনো কিছুর জন্য প্রকৃত অর্থেই প্রস্তুত হয়, এটি তখন একটি আকার লাভ করে। বার্নেস প্রস্তুত ছিলেন এডিসনের সঙ্গে বাণিজ্য করার জন্য। তাছাড়া তিনি ততদিন পর্যন্ত প্রস্তুত থাকার জন্য দৃঢ় সংকল্প ছিলেন যতদিন না তিনি যা খুঁজে পাচ্ছেন তা পেয়ে যান। তিনি নিজেকে একথা বলেননি যে এসব করে লাভ কি, আমি বরং একজন সেলসম্যানের চাকরি খুঁজি। তিনি বরং নিজেকে বলেছেন, আমি এখানে এসেছি এডিসনের সঙ্গে কাজ করার জন্য। এতে যদি আমার সারা জীবনও চলে যাই তাও সই। সুযোগটি যখন এলো, ভিন্নরূপে তার আগমন ঘটল। তবে এরকমটি আশা করেছেন বার্নেস। সুযোগ অনেক সময় চুপি চুপি খিড়কির দুয়ার থেকে আসে। অনেকেই সেটি বুঝতে পারে না বলে সুযোগ নাগালে পেয়েও হারায়। মিস্টার এডিসন তখন নতুন একটি যন্ত্র আবিষ্কার করেছেন। তখন নাম ছিল এডিসন ডিক্টেটিং মেশিন। তার সেলসম্যানরা যন্ত্রটির বিষয়ে খুব একটা উৎসাহ বোধ করেনি। তাদের ধারণা ছিল এটি খুব একটা বিক্রি হবে না, আর বার্নেস এর সুযোগটি কাজে লাগান।
অদ্ভুত দর্শন যন্ত্রটির বিষয়ে শুধু বার্নেস এবং তার আবিষ্কর্তা ছাড়া অন্য কারো আগ্রহ ছিল না। বার্নেস জানতেন তিনি এডিসন ডিটেক্টিং মেশিনটি বিক্রি করতে পারবেন। তিনি এডিসনকে তা বলেনও এবং বিক্রির সুযোগ পেয়ে যান। তিনি মেশিনটি বিক্রি করেন। সত্যি বলতে কি, বিক্রিতে এতটাই সাফল্যর পরিচয় দেন তিনি যে এডিসন তাকে এটি সারা দেশে পরিবেশনা এবং বাজারজাত করার দায়িত্ব দেন। বার্নেস মেশিনটি বিক্রি শুরু করেন একটি স্লোগান দিয়ে, আর তা হলো মেড বাই এডিসন অ্যান্ড ইনস্টলড বাই বার্নেস। দুজনের এ ব্যবসায়িক মৈত্রী চলেছে 30 বছরেরও বেশি সময় ধরে। এ ব্যবসা বার্নেসকে শুধু ধনীই করেনি, তিনি আরও ব্যাপক অর্থে আরেকটি বিষয় প্রমাণ করেন যে যে কেউ দৃঢ় প্রতিজ্ঞ থাকলেই ভাবতে পারে এবং সমৃদ্ধশালী হতে পারে। বার্নেস ব্যবসা করে $2 বা $3 মিলিয়ন বা তারও বেশি হয়তো পেয়েছিলেন, তবে তিনি এর ফলে অনেক বড় একটি অ্যাসেট অর্জন করেন। তার কাছে এই অর্থমূল্য কিছুই নয়। তিনি স্পর্শের অগম্য চিন্তার তাড়নাকে অর্জন করেন। তার সুনির্দিষ্ট জ্ঞানই তাকে এটি অর্জনে সহায়তা করেছিল। বার্নেস আক্ষরিক অর্থেই নিজেকে বিখ্যাত এডিসনের সঙ্গে পার্টনারশিপ ব্যবসা করার কথা ভেবেছিলেন। নিজেকে তিনি একটি সম্পদ ভাবেন। শুরুতে তার কাছে কিছুই ছিল না, শুধু এই সামর্থ্যটি ছাড়া। তিনি যা চান তা জানতেন এবং যে আকাঙ্ক্ষাটি তার মধ্যে ছিল তার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত লেগে থাকার মতো সংকল্প তার ভিতরে ছিল। ব্যবসা শুরু করার টাকা ছিল না তার, শিক্ষা দীক্ষারও তেমন বালাই ছিল না, কোনো রকম প্রভাব প্রতিপত্তি ছিল না, তবে তার ভিতরে ছিল ইনিশিয়েটিভ বা উদ্যম, বিশ্বাস এবং জিতবার ইচ্ছা। এই অকল্পনীয় শক্তিগুলোকে সঙ্গী করে তিনি বিশ্বের সেরা বিজ্ঞানীর 1 নম্বর লোকে নিজেকে পরিণত করতে সমর্থ হন। এবারে অন্য আরেকটি লোকের দিকে আমরা তাকাবো, যার ধনী হওয়ার প্রচুর সুযোগ থাকা সত্ত্বেও সে তা হারায়, কারণ সে যা খুঁজছিল সেই লক্ষ্য থেকে মাত্র 3 হাত দূরে সে দাঁড়িয়ে পড়েছিল। অধ্যায় 2, সোনা থেকে 3 হাত দূরে। ব্যর্থতার খুব সাধারণ একটি কারণ হলো সাময়িক পরাজয়েই হাল ছেড়ে দেওয়া। প্রতিটি মানুষই কোনো না কোনো সময় এ ভুলের অপরাধবোধে ভোগে। ডার্বির একজন চাচা ছিলেন। তাকে সোনা আবিষ্কারের নেশায় পেয়েছিল। তিনি সোনা খুঁজতে গিয়েছিলেন পশ্চিমে। তবে তিনি কখনো শোনেননি যে পৃথিবীতে যত সোনা আছে তার চেয়ে অনেক বেশি স্বর্ণের মজুদ রয়েছে মানুষের মস্তিষ্কে। তিনি অন্যদের মতো একটি জায়গা ক্লেম করে, অর্থাৎ নিজের জন্য বেছে নেওয়া বেলচা আর ভারী কুড়াল দিয়ে কাজে নেমে পড়েন। কঠোর খাটনি, তবে সোনার প্রতি তার এ লালসা, এ পরিশ্রমের পেছনে কিছুই নয়। কয়েক সপ্তাহ বেদম খাটাখাটি শেষে অবশেষে পুরস্কার মিলল। চকচকে সোনার আকরের খোঁজ পেলেন ডার্বির চাচা। তবে মাটি খুঁড়ে সেই আকর তোলবার মতো যন্ত্রপাতি তার কাছে ছিল না। তিনি দ্রুত খনি মাটি চাপা দিয়ে রেখে বাড়ি ফিরে এলেন যন্ত্রপাতি কেনার জন্য টাকা পয়সা সংগ্রহ করতে। মেরিল্যান্ডের উইলিয়ামসবার্গে ছিল চাচার বাড়ি। তিনি তার আত্মীয় স্বজন এবং কয়েকজন পড়শিকে জানালেন কি পেয়েছেন। তারা তাকে প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য টাকা ধার দিল। জাহাজে চাপিয়ে দেওয়া হলো সেই সব মেশিনারি। চাচা এবং ডার্বি ফিরে গেলেন খনিতে কাজ করতে। প্রথম গাড়ি আকরিক তুলে তা জাহাজে করে পাঠিয়ে দেওয়া হলো গলিয়ে ফেলার জন্য। গলানো আকরিক থেকে যে পরিমাণ সোনা পাওয়া গেল তাতে বোঝা গেল তারা কলোরাডোর অন্যতম সমৃদ্ধ স্বর্ণখনির মালিক বনে গেছেন। আর কয়েক গাড়ি আকরিক তুলে বিক্রি করতে পারলেই ধার দেনা সব শোধ হয়ে যাবে। এরপরে শুধু লাভ আর লাভ। কিন্তু চাচা আর ডার্বির আশায় গড়ে বালি। তারা আর সোনার খনির ধাতুশিরাই খুঁজে পেলেন না। স্রেফ উদাও হয়ে গেছে যেন। তারা ইন্দ্রধনুর শেষ প্রান্তে চলে এসেছিলেন, কিন্তু এসে দেখেন প্রান্তে আর কিছুই নেই, সব ফাঁকা। তারা ড্রিল মেশিন দিয়ে মাটি খুঁড়ে চললেন, প্রাণপণে চেষ্টা করলেন গোল্ড ভেইন বা স্বর্ণ ধাতুশিরা খুঁজে বের করতে, কিন্তু তাদের প্রচেষ্টা পুরোটাই ব্যর্থ হলো। অবশেষে তারা হাল ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিলেন। তারা যন্ত্রপাতিগুলো এক ভাঙ্গারি বা পুরানো লোহালক্করের ব্যবসায়ীর কাছে সন্ধ্যায় বিক্রি করে দিয়ে ট্রেনে চড়ে বাড়ি ফিরে এলেন। যারা পুরনো লোহালক্কর কেনা বেচার ব্যবসা করে তারা সাধারণত ভোতা টাইপের মানুষ হয়, তবে এ লোকটি তেমন ছিল না।
সে এক মাইনিং ইঞ্জিনিয়ারকে ডেকে এনে ছোটোখাটো একটা বিশ্লেষণ করলো। ইঞ্জিনিয়ার তাকে বলল প্রজেক্ট ফেল করার কারণ এর মালিকরা ফল্ট লাইন সম্পর্কে কিছুই জানতো না। সে পরীক্ষা নিরীক্ষা করে দেখিয়ে দিল ডার্বিরা যেখানেই খোঁড়াখুড়ি বন্ধ করে দিয়েছিল তার ঠিক 3 হাত দূরেই রয়েছে সেই প্রত্যাশিত ভেইন বা ধাতুশিরা। ভাঙ্গারির দোকানদার ওই একটি খনিতে পাওয়া আকরিকের সোনা বিক্রি করে কোটিপতি বনে যায়, কারণ সে হাল ছেড়ে দেওয়ার আগে বিশেষজ্ঞের পরামর্শ নেওয়ার কথা ভেবেছিল। যন্ত্রপাতি কেনার বেশিরভাগ টাকাই জোগাড় করেছিলেন ডার্বি। তখন তিনি তরুণ মাত্র। আত্মীয় স্বজন এবং পড়শিরা তাকে বিশ্বাস করতেন বলেই টাকা ধার দিয়েছিলেন। তিনি প্রতিটি পয়সা পরিশোধ করেন, যদিও এজন্য তাকে গাদার খাটুনি খাটতে হয়েছে। বহু পরে মিস্টার ডার্বি আবিষ্কার করেন আকাঙ্ক্ষাকে স্বর্ণে রূপান্তর ঘটানো যায়। এটি তিনি বুঝতে পারেন লাইফ ইন্স্যুরেন্স বিক্রির ব্যবসায় আসার পরে। তার মনে ছিল সোনা থেকে 3 হাত দূরে থেমে যাওয়ার কারণে বিপুল সম্পদ হাতছাড়া হয়ে গিয়েছিল। তাই ডার্বি নিজের অভিজ্ঞতার উপর ভরসা রেখে নিজেকে বলতেন, আমি সোনার কাছ থেকে 3 হাত দূরে থেমে গিয়েছিলাম, তবে লোককে ইন্স্যুরেন্স কিনতে বলার পরে তারা যখন না বলে তবু আমি থেমে থাকবো না। 50 জনেরও কম মানুষের একটি দল নিয়ে ডার্বি 1 বছরে $10 লাখ বেশি লাইফ ইন্স্যুরেন্স পলিসি বিক্রি করেছেন। যে কোনো মানুষের জীবনে সাফল্য আসার আগে তাকে নিশ্চিতভাবেই সাময়িক কিছু পরাজয় মেনে নিতে হয় এবং কিছু ব্যর্থতাও। যদি পরাজয় একজন মানুষকে ছাপিয়ে যায় তাহলে সে খুব সহজে যে কাজটি করে তা হলো ওই কাজটি ছেড়ে দেয়। দেখা যায় বেশিরভাগ মানুষই এমনটি করে থাকে। এ বইয়ের লেখককে 500-রও বেশি অত্যন্ত সফল ব্যক্তি বলেছেন তাদের সাফল্য এসেছে ব্যর্থতার পরেই। তারা প্রথম পর্যায়ে পরাজিত হয়েছিলেন, কিন্তু হাল ছেড়ে দেননি বলে দ্বিতীয় পর্যায়ে সাফল্যের মুখ দেখেছেন। এখানে মিস্টার ডার্বির কিশোর বয়সের একটি গল্প বলি। তার এক চাচার পুরনো একটি ময়দার কল ছিল, ওখানে গম ভাঙানো হতো, আর তাকে এই কাজে সাহায্য করতেন ডার্বি। একদিন বিকেলে চাচা ভাতিজা মিলে কাজ করছেন, এমন সময় কারখানার দরজা খুলে গেল। ভিতরে ঢুকলো একটি নিগ্র ছোট মেয়ে। সে চাচার ভাড়াটে কোনো চাষির কন্যা। চাচার একটি বড় খামার আছে, সেখানে অনেক কৃষকও পেটে ভাতে থাকে। চাচা মেয়েটির দিকে মুখ তুলে চাইলেন, কর্কশ গলায় জানতে চাইলেন কি চাই। ভীরু গলায় মেয়েটি জবাব দিল, মা 50 সেন্টের জন্য পাঠাইছে, এখন টাকা পয়সা দিতে পারবো না। ঘাউ করে উঠলেন চাচা, যা ভাগ। জি স্যার, বলল মেয়েটি। তবে নড়বার লক্ষণ দেখা গেল না তার মধ্যে। চাচা আবার নিজের কাজে এমন ব্যস্ত হয়ে পড়লেন মেয়েটির কথা মনেই রইল না। তবে বেশ খানিকক্ষণ কাজ করার পরে আবার মুখ তুলে চাইতে দেখেন মেয়েটি যায়নি, তখনও গ্যাট হয়ে বসেছে দরজার বারে। হুঙ্কার দিলেন চাচা, তোকে না বললাম বাড়ি যেতে? এক্ষুনি যা, নইলে কিন্তু মার খাবি। ছোট মেয়েটি বলল, জি ছাড়, কিন্তু এক চুলও নড়ল না। চাচা এক বস্তা শস্য ফেলতে যাচ্ছিলেন কলের মুখে। মেঝে থেকে একটা কাঠের টুকরো তুলে নিয়ে রাগে গনগনে চেহারা এগিয়ে গেলেন মেয়েটির দিকে। নিঃশ্বাস বন্ধ করে রইলেন ডার্বি। তিনি নিশ্চিত চাচা মেয়েটাকে পিটিয়ে মেরেই ফেলবেন। ওই সময় শ্বেতাঙ্গ প্রভুরা তাদের কৃষ্ণাঙ্গ কৃতদাসদেরকে গায়ে যখন তখন হাত তুলতেন, আর ডার্বির এই চাচাটি ছিল ভীষণ বদমেজাজি। আর কৃষ্ণাঙ্গরা তাদের শ্বেতাঙ্গ প্রভুদের মুখে মুখে তর্ক করার কথা কল্পনাই করা যেত না। চাচা যখন দোরগোড়ায় পৌঁছেছেন, নিগ্র মেয়েটি এক কদম সামনে এগিয়ে এলো। চাচার চোখে চোখ রেখে চিৎকার দিল, আমার মায়ের ওই 50 সেন্ট লাগবেই। দাঁড়িয়ে পড়লেন চাচা, ওর দিকে তাকিয়ে থাকলেন এক মুহূর্ত, তারপর লাঠিটা ফেলে দিলেন। পকেটে হাত ঢুকিয়ে $8 বের করে মেয়েটিকে দিলেন। মেয়েটি টাকাটা নিয়ে পিছিয়ে গেল দরজায়, তবে এক মুহূর্তের জন্য চাচার উপর থেকে চোখ সরালো না তার। মেয়েটি চলে যাওয়ার পরে চাচা একটি বাক্সের উপর বসে জানালা দিয়ে আকাশের দিকে তাকিয়ে রইলেন অনেকক্ষণ। তিনি বিস্ময় নিয়ে মেয়েটির সাহসের কথা ভাবছিলেন। মেয়েটি যেন একটি চাবুক কষিয়ে দিয়ে গেছে তাকে। মিস্টার ডার্বিও কিছু ভাবছিলেন। জীবনে এই প্রথম তিনি দেখেছেন কোনো কৃষ্ণাঙ্গ শিশু তার শ্বেতাঙ্গ প্রভুর মুখের উপর তর্ক করল।
কিভাবে সেই কাজটা করতে পারল? ডার্বির চাচার হম্বিতম্বি গর্জন তর্জন কোথায় গেল? তিনি যে একেবারে ভেড়া সাজলেন। বাচ্চাটির মধ্যে এত শক্তি কি করে এলো যে তার প্রভুর উপর সেই ক্ষমতা প্রয়োগ করলো? এরকম অসংখ্য প্রশ্ন ভিড় করে এলো ডার্বির মনে। তবে সেসব প্রশ্নের জবাব সেদিন মেলেনি, পেয়েছিলেন অনেক বছর পরে। আমি সেই পুরনো ময়দার কলে গিয়েছিলাম। মিস্টার ডার্বি আমাকে তার কিশোর বয়সের গল্পটি পুনরাবৃত্তি করে বলেছিলেন। আপনি এ থেকে কি পেলেন? ওই পুস্কে মেয়েটা কি এমন অদ্ভুত ক্ষমতা ব্যবহার করেছিল যা আমার চাচাকে একদম চুপ করিয়ে দিয়েছিল? তার এ প্রশ্নের জবাব এ বইতে মিলবে। জবাবটি পূর্ণাঙ্গভাবেই দেওয়া আছে। বিস্তারিত ব্যাখ্যার কারণে সকলেই এটি বুঝতে পারবেন এবং সেই মেয়েটির মতো একই শক্তি প্রয়োগ করতে সক্ষম হবেন। আপনার মনকে সতর্ক রাখুন, তাহলে দেখতে পাবেন কোনো অদ্ভুত শক্তি এই শিশুটিকে রক্ষার জন্য এগিয়ে এসেছিল। কোন অদ্ভুত শক্তি এই শিশুটিকে রক্ষার জন্য এগিয়ে এসেছিল? এই শক্তির রোশনাই আপনি আগামী অধ্যায়ে এক ঝলক দেখতে পাবেন। এই বইয়ের কোথাও আপনি একটি আইডিয়া খুঁজে পাবেন যা আপনার রিসেপটিভ পাওয়ার বা উপলব্ধির ক্ষমতাকে দ্রুততর করে তুলবে এবং আপনার নিজের উপকারের জন্য এটি নিজের মতো করে ব্যবহার করবেন। মনে রাখবেন, এ এক অদম্য ক্ষমতা। এই ক্ষমতার সচেতনতা আপনার মধ্যে বইয়ের প্রথম অধ্যায় পাঠ করার মধ্যেই চলে আসতে পারে, অথবা পরবর্তী অধ্যায়গুলোতেও পেতে পারেন। এমনকি এটি একটি সিঙ্গল আইডিয়া হিসেবেও আপনার চোখে ধরা পড়তে পারে, অথবা আসতে পারে কোনো পরিষ্কার রূপ ধরে কিংবা উদ্দেশ্যের আকারে। মিস্টার ডার্বি আমাকে বলেছেন তার সাফল্যের পেছনে নিগ্রো মেয়েটির সেদিনকার ঘটনাটাই যথেষ্টই প্রভাব রেখেছে। তিনি বলেন, যতবারই আমি কোনো ইন্স্যুরেন্স পলিসি বিক্রিতে বাধার সম্মুখীন হয়েছি, মনে হয়েছে এটি ক্লায়েন্টের কাছে বিক্রি করতে পারবো না, ততবারই সেই ময়দার কলের মেয়েটির ছবি আমার চোখে ভেসে উঠেছে। দেখেছি তাকে আত্মরক্ষার্থে রোষ কষায়িত দৃষ্টিতে তাকিয়ে থাকতে। তখন আমি নিজেকে বলেছি, এই সেলটা আমাকে করতেই হবে। এবং যতগুলো ভালো সেল আমার হয়েছে তার প্রায় সবই ঘটেছে লোকে আমাকে না বলার পর। তিনি স্মরণ করেন সোনা থেকে 3 হাত দূরে থেমে যাওয়ার ভুলের কথাও। তবে বলেন তিনি, এই অভিজ্ঞতা একদিক থেকে আমার জন্য ছিল শাপে বর। এটি আমাকে কাজে লেগে থাকতে শিখিয়েছে এবং সেই কাজটি যতই কঠিন হোক না কেন হাল ছাড়তে মানা করছে, এবং সাফল্য পাবার জন্য এই শিক্ষাটি আমার বড়ই প্রয়োজন ছিল। আপনি যখন ভাববেন এবং সমৃদ্ধ হতে শুরু করবেন, লক্ষ্য করবেন সমৃদ্ধশালীরা তাদের কাজ শুরু করেন মনের একটি বিশেষ অবস্থা নিয়ে। তাদের উদ্দেশ্য থাকে সুনির্দিষ্ট। আমি 25 বছর গবেষণায় ব্যয় করেছি, 25,000-এরও বেশি লোকের বিশ্লেষণ করেছি, এবং আমিও জানতে চেয়েছি ধনবানরা কিভাবে স্থির একটি মনের অধিকারী হয়ে ওঠেন। 1929 সালে আমেরিকায় ব্যবসা বাণিজ্যে মহামন্দা শুরু হয়। দীর্ঘ একটা সময় ধরে অর্থনীতি মুখ থুবড়ে পড়েছিল। প্রেসিডেন্ট রুজভেল্ট ক্ষমতায় আসার পরে দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হতে শুরু করে। মহামন্দা মিলিয়ে যায়। যেমন একজন ইলেকট্রিশিয়ান থিয়েটারের এমনভাবে আলোর ব্যবস্থা করেন যাতে আপনি বুঝে উঠবার আগেই দেখতে পান অন্ধকার কেটে চারিদিকে আলোয় ভরে গেছে এবং আধারে থাকার ভয়টা মানুষের মন থেকে দূর হয়ে গেছে। খুব সূক্ষ্মভাবে লক্ষ্য করলে এই দর্শনের বৈশিষ্ট্যগুলো আপনিও আয়ত্ত করতে পারবেন। আপনার আর্থিক অবস্থারও উন্নতি ঘটবে এবং আপনি যাতেই হাত ছোঁয়াবেন সোনা হয়ে যাবে। অসম্ভব মনে হচ্ছে কথাটা? মোটেই তা নয়। মানুষের মূল দুর্বলতার অন্যতম হলো অসম্ভব শব্দটি। সে জানে কি কি করলে কাজ হবে না, সে জানে কি কি করা যাবে না। এ বইটি তাদের জন্য লেখা হয়েছে যারা সেই সব নিয়মকানুনগুলো খুঁজে বেড়ান যা মানুষকে সফল করেছে। মনে রাখবেন, সাফল্য তাদের কাছেই ধরা দেয় যারা সাফল্য সচেতন, আর ব্যর্থ তারাই হয় যারা উদাসীনভাবে অসাফল্যকে নিজের কাছে নিয়ে আসে বা ব্যর্থতা সচেতন। এই বইটি তাদেরকে সাহায্য করবে যারা ব্যর্থ সচেতনতা থেকে সফল সচেতন কিভাবে হওয়া যাবে তা শিখতে চায়। মানুষের আরেকটি দুর্বলতা হলো সে নিজে যা তা দিয়ে অন্য সবাইকে বিচার করে। যারা এই বই পড়ছেন তাদের কেউ কেউ হয়তো ধরেই নিয়েছেন বইটি পড়ে কোনো লাভই হবে না, এটি তাদেরকে গ্লোরিজ করতে পারবে না। এরা কখনো সমৃদ্ধির কথা ভাবতেই পারে না, কারণ এদের চিন্তা ভাবনা সবসময় ঘুরপাক খায় দারিদ্র্য, অভাব, দুঃখ, ব্যর্থতা এবং পরাজয়ের মাঝে।
আমরা বোকার মতো বিশ্বাস করি যে আমাদের সীমাবদ্ধতা দিয়েই অন্যদের সীমাবদ্ধতাকে নিরূপণ করা যায়। হেডলি শিখিয়েছেন, আমি আমার নিয়ন্ত্রীর নিয়ন্ত্রক, আমার আত্মার পরিচালক। কথাটা সত্যি, কারণ আমাদের ক্ষমতা আছে আমাদের চিন্তাভাবনাগুলোকে নিয়ন্ত্রণ করার।